প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল ওয়ানের বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত বিশ্ব ফ্যাটি লিভার দিবস 2026 উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। আমাদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের দেশের 3 জন প্রখ্যাত হেপাটোলজিস্ট। আমাদের দেশের অন্যতম কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডাক্তার AQM মোহসেন, ডিরেক্টর গ্যাস্ট্রো লিভার সেন্টার, ইউনাইটেড মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার তৌহিদুল করিম মজুমদার, অধ্যাপক এবং সিনিয়র কনসালটেন্ট, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। এবং আমাদের সাথে আরও আছেন ডাক্তার তাসলিমা জামান, সহযোগী অধ্যাপক, ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা আজকে বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে কথা বলতে এসেছি। আমরা কিছুদিন আগে একটি সমস্যায় পড়েছিলাম। সেই সমস্যাটি হচ্ছে এরকম: আমাদের দেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হঠাৎ করে হেপাটাইটিস নামক একটি রোগে আক্রান্ত হয়েছে, তার লিভার ফেলিওর হয়েছে এবং সেখান থেকে কিছুদিন পরে মৃত্যুর দিকে ধাবিত হয়েছে। পিছনের গল্পটি শুনতে গিয়ে দেখা গেল যে তার নাকি ফ্যাটি লিভার ছিল। তো হঠাৎ করে একজন খুবই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর, যে সারা দেশ জুড়ে সমাদৃত, হঠাৎ করে তার মৃত্যু আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে যে এই ফ্যাটি লিভার বিষয়টি কি। সেই বিষয় থেকে প্রথমে আমাদের কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডাক্তার AQM মোহসেন স্যার, আপনার কাছে একটু জানতে চাই, এই আমরা আজকে বসেছি যে দিবস উপলক্ষে কথা বলতে, সেখানে এই দিবসটি সম্পর্কে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে এই সময় এসে? ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে আমরা পালন করে থাকি, কিন্তু এটার বাইরে গিয়ে আমরা আবার কেন ফ্যাটি লিভার ডিজিজ বা ফ্যাটি লিভার ডিজিজের উপরে আলাদা কোনো অনুষ্ঠান করতে যাচ্ছে, এটার কারণ হচ্ছে যে আমাদের দেশে নয়, সারা দুনিয়াব্যাপী এখন ওবেসিটি এবং সাথে ফ্যাটি লিভার একটা বিরাট একটা প্রবলেম। শুধু এটার সাথে আবার জড়িয়ে আছে কার্ডিওভাস্কুলার মোর্টালিটি অ্যাজ ওয়েল। যে এই 3টা জিনিসই আসলে আমাদেরকে ভাবিয়ে তুলেছে এই জন্যেই যে পৃথিবীর এখন 30 থেকে 40% লোক সারা দুনিয়াব্যাপী এই ফ্যাটি লিভারে আক্রান্ত। আসলে এই ফ্যাটি লিভার ডিজিজ আমরা যেটা 30 থেকে 40% ফ্যাটি লিভারের কথা বলছি, সবগুলি কিন্তু আলটিমেটলি ক্রনিক লিভার ডিজিজে রূপান্তরিত হয় না। অনলি 10 to 15% শুধু তাদের লিভার সিরোসিস এবং আলটিমেটলি ক্রনিক লিভার ফেলিউরে আক্রান্ত হয়। আজকের প্রতিপাদ্য সেটা হচ্ছে যে অ্যাক্ট টুডে অ্যান্ড প্রিভেন্ট টুমরো। জনসচেতনতার জন্যই এই দিবসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। চলে যাচ্ছে অধ্যাপক ডাক্তার তৌহিদুল করিম মজুমদার, আপনার কাছে। ফ্যাটি লিভার শব্দটি ইদানিং আমাদের কাছে একটু পরিচিত হচ্ছে এই কারণে যে অনেকেই দেখা যায় হঠাৎ করে একটা আলট্রাসোনোগ্রাফি করছে এবং তাকে বলা হচ্ছে যে তার লিভারে চর্বি জমেছে। তো সেই বিষয় থেকে একটু জানতে চাই, এই যে চর্বি জমেছে কোনো উপসর্গ ছাড়া, তাহলে কেন এটাকে নিয়ে এত ভয় পাচ্ছি আমরা? সভ্যতা এগিয়েছে, মানে ট্রিটমেন্ট, চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়েছে, আলট্রাসাউন্ডের করার আমাদের টেন্ডেন্সি অনেক বেড়েছে। তো যেটা এক হিসেবে আনন্দের বিষয় যে আলট্রাসাউন্ডে যে ফ্যাট লিভার থাকে, এটা সব ক্ষেত্রে কখনোই এটা খুব একটা ড্রেডফুল বা ভয়ঙ্কর কিছু নয়। এটা হচ্ছে ভালো খবর আর কি। কিন্তু মন্দ দিক যেটা হচ্ছে, আমরা চিকিৎসকরা অনেক সময় আলট্রাসাউন্ড নিয়ে রোগী থেকে, যেটা স্যার এখন বললেন যে আমরা ভীতি সৃষ্টি করি, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ফ্যাটি লিভার যেটা আলট্রাসাউন্ডে পাওয়া যায়, এটার প্রায় 80% ক্ষেত্রে এটা এমন একটা জিনিস যেটাতে প্রিভেন্টেবল। জীবনযাত্রা উন্নত জীবনযাত্রা, খাওয়া দাওয়ার অভ্যাস পরিবর্তন, এই জাতীয় বিষয়গুলো দিয়ে খেয়াল রাখলে, যেটা আজকে দেখা গেছে আলট্রাসাউন্ডে যেটা গ্রেড 1, 2 বা 3 লেগেছে, লাইফস্টাইল এবং ডায়েট মডিফাই করলে এটা অতি শীঘ্রই, খুব অল্প সময়ের মধ্যে এটা চেঞ্জ হওয়া সম্ভব। কাজেই আলট্রাসাউন্ড রিপোর্ট আসুক, আমরা ভয় পাবো না, এবং এই বিষয়ে কোনো প্যানিক না হয়ে সময় মতো চিকিৎসকের শরণাপন্ন হবো। দ্যাট শুড বি দ্য মেইন থিম অফ টুডেজ ফ্যাটি লিভার ডে। নিশ্চয়ই আমাদের দর্শকরা আশ্বস্ত হচ্ছেন যে না, ফ্যাটি লিভারে গ্রেড 1 বা 2 দেখলেই ভয় পাওয়ার কারণ নেই, অবশ্যই চিকিৎসা আছে। তো ডাক্তার তাসলিমা জামান, আপনার কাছে একটু জানতে চাই, ফ্যাটি লিভার হচ্ছে তার পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। সেই কারণগুলো সাধারণত কি? আমরা যেমন শুনলাম জীবনযাত্রার একটা অবস্থা আছে, সেটি একটা কারণ। আর কি কোনো কারণ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে সারা বিশ্বে ফ্যাটি লিভারের মাত্রা বেড়ে গেছে, এমনকি অ্যালার্মিংলি বাংলাদেশেও ফ্যাটি লিভারের মাত্রা অনেক বেশি বেড়ে গেছে। রিসেন্ট কিছু স্টাডিতে উঠে এসেছে বাংলাদেশে এখন প্রায় 33%-এর উপরে মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। তো আমরা যদি হিসাব করি খুব সোজা বাংলায়, যে 3 জনের মধ্যে 1 জনের ফ্যাটি লিভার হওয়ার চান্স খুব বেড়ে গেছে। আমরা আরবানাইজেশনের সাথে সাথে আমরা আমাদের ছেলেমেয়েরা, বাচ্চারা এখন বাইরে খেলাধুলা করে না, টিভি, গেম, কম্পিউটার এসব নিয়ে ব্যস্ত থাকে, সেডেন্টারি লাইফ লিড করে, এবং তাদের যে খাওয়ার চয়েসটা সেটা চেঞ্জ হয়ে গেছে। সেটা আপনার নর্মাল যে বাড়ির মায়ের হাতের খাওয়া, সেটা থেকে তারা ফাস্ট ফুড,
কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চকলেট এই জাতীয় ফ্যাটি ফুডগুলোর প্রতি বেশি আকৃষ্ট, যে কারণে দেখা যাচ্ছে বাচ্চাদেরও ফ্যাটি লিভারের রেটটা অনেক বেশি। বলা হচ্ছে 14% বেশি বাচ্চার ফ্যাটি লিভার হতে পারে। আর যারা একটু স্থূলকায় বাচ্চা তাদের ক্ষেত্রে বলা হচ্ছে অলমোস্ট 35% বাচ্চার ক্ষেত্রে ফ্যাটি লিভার ডেভেলপ করতে পারে। কিন্তু দেখেন আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভাত খাচ্ছে, হ্যাঁ, তাহলেও কেন ফ্যাটি লিভার হচ্ছে? গ্রামের মানুষদেরও কিন্তু ফ্যাটি লিভার হচ্ছে। অ্যাকচুয়ালি কি খাচ্ছি তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি ধরনের খাবার খাচ্ছি। আমরা অনেক বেশি পরিমাণে কার্বোহাইড্রেট রিচ খাবার খাচ্ছি। ভাত কিন্তু একদম একটা গ্রস কার্বোহাইড্রেট, এটা খাওয়ার কারণেও কিন্তু ফ্যাটি লিভার হচ্ছে। সো আমাদের যে একটা ভুল ধারণা যে শুধু শহুরে মানুষের ফ্যাটি লিভার হয়, গ্রামের মানুষের হয় না, এই ধারণা থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অবশ্যই খুব সুন্দরভাবে আপনি বলেছেন যে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যাপার বা নির্দিষ্ট কিছু ট্যাবুটাতে আমরা এরকম আটকে যাব না, আমাদের আরো কিছু ভাবতে হবে। অধ্যাপক ডাক্তার একিউম মোহসেন স্যার, আপনার কাছে একটু জানতে চাই, দেখা যায় ইদানিং যে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি প্রবণতাটা আছে, আসলে কি পিকচারটা এরকম? ফ্যাটি লিভার আসলে এটা বাইসেক্সুয়াল ডিজিজ, বোথ মেল অ্যান্ড ফিমেল সবারই হয়। কিন্তু আমাদের দেশের মহিলাদের ব্যাপারে তাদের সিডেন্টারি হ্যাবিট এবং তাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি এত কমে গিয়েছে যে আসলে তারা খাচ্ছে কিন্তু ক্যালোরি বার্ন করতেছে না। তো সেই জন্য এটা ফ্যাট হিসেবে অ্যাকুমুলেট হচ্ছে। এই ফ্যাট যদি তাদের বডিতে অ্যাকুমুলেট হয় আলটিমেটলি এটা লিভারে ডেপোজিট হবে এবং লিভারের এটা ক্ষতি করে থাকে। আরেকটা জিনিস যে তাসলিমা যেটা বলছিল, গ্রামের দিকেও আমার মনে হয় আমাদেরকে নজর দিতে হবে। রিসেন্টলি আজকে সকালে আমাদের এক প্রোগ্রামে আমরা একটা সুন্দর পেপার প্রেজেন্টেশন হয়েছে অ্যাবাউট ভিলেজ। এমন একটা ভিলেজ, রিমোট ভিলেজ, যেখানে এখনো পর্যন্ত আপনি হেঁটেও যেতে পারবেন না, নৌকায় করে পার হতে হয়। এই ধরনের একটা ভিলেজে যেখানে বেশিরভাগ লোক কৃষি এবং মৎস্য উপরে ডিপেন্ড করে, এবং তাদের মধ্যে দেখা গিয়েছে 38% লোকেরই যে মেল ফিমেল দুইটারই ফ্যাটি লিভার ডিটেক্ট হয়েছে। এবং আশ্চর্যের বিষয় সেখানে মেয়েদেরই বেশি ফ্যাটি লিভার, মেল ফিমেল পার্সেন্টেজ ইজ মোর। আর আরেকটা জিনিস, গ্রামে আসলে আমাদের এখন যেটা হয়েছে, আগে আমাদের গ্রামের কৃষকরা অনেক ভাত খেতেন কিন্তু তাদের এরকম কোনো ডিজিজ ছিল না। কিন্তু এখন যেটা হয়েছে, আজকাল আসলে সব মেশিন হয়ে যাওয়ার পরে তাদের হ্যাবিটগুলি চেঞ্জ হয়ে গেছে, এবং আবার কিন্তু খাদ্যাভ্যাস তেমন চেঞ্জ হয়নি। যদিও আমাদের এফ্লুয়েন্ট পিপলরা আমরা প্রোটিন ফ্যাট এগুলি খেয়ে থাকি, কিন্তু গ্রামে যেটা সেটা হচ্ছে যে তাদের 80-90% ক্যালোরি আসে কার্বোহাইড্রেট থেকে, পিওর ভাত থেকে। কিন্তু আমি যদি ক্যালোরি আমার যা রিকোয়ারমেন্ট 2500 বা 3000 ক্যালোরি অ্যাজ এ রাইস অথবা কার্বোহাইড্রেট নিয়ে থাকি, সেটা তো আমার শরীরে ফ্যাট হিসেবে ডেপোজিট হবেই। শহরের লোকের যেটা আছে সেটা তো আমরা দিব্য চোখে দেখতে পারি, কিন্তু গ্রামের এই জিনিস আমার মনে হয় এটা আমাদের আই ওপেনার। এখন কার্বোহাইড্রেট যদি বেশি খাই সেটাও আমাদের কিন্তু স্থূলকায় হওয়ার জন্য এবং ফ্যাটি লিভার ডিজিজের জন্য একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। অধ্যাপক ডাক্তার তৌহিদুল করিম মজুমদার, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু হচ্ছে সবার মধ্যেই, অবশ্যই স্ক্রিনিং এর একটা গুরুত্ব আছে, স্ক্রিনিংটা কোন বয়স থেকে শুরু করলে ভালো? এটা আজকে ওই স্যারের সাথে আমি একটা প্রোগ্রামে ছিলাম। আসলে স্ক্রিনের এখন বোধহয় আর বয়স ডিফাইন করা ঠিক হবে না, কারণ আমরা পেডিয়াট্রিক মানে শিশুদের মধ্যে 15% শিশু ফ্যাটি লিভার আক্রান্ত, কাজেই বয়স নয়। আমরা আসলে বেসিক্যালি চেষ্টা করবো যে তার মধ্যে রিস্ক ফ্যাক্টরগুলো কাজ করছে কিনা। কেউ যদি ডায়াবেটিস থাকে, স্থূলতা, ওবেসিটি থাকে, তার যদি অন্য কোনো থাইরয়েড ডিসঅর্ডার বা কার্ডিয়াক ডিসঅর্ডার, হার্ট ডিসঅর্ডার, প্রেশার থাকে, তাদের ক্ষেত্রে স্ক্রিনিং ইজ এ মাস্ট। আর সুস্থ সবল এবং অ্যাক্টিভলি মোটাইল এই ধরনের ক্ষেত্রে খুব স্ট্রং কোনো ইন্ডিকেশন আছে আপনাকে এটা করতেই হবে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রুটিন চেক আপের অংশ হিসেবে যখন আল্ট্রাসাউন্ড করতে যাই সেই ক্ষেত্রে ধরা পড়ে। এভাবে আমাদের দেশে এটা ট্রেন্ডটা চালু হয়েছে, আমার ফ্যাটি লিভার আছে। আদারওয়াইজ রোগী নিজে থেকে যাওয়া এটার প্রবণতাটা খুবই কম। শুধুমাত্র ওই ক্ষেত্রে আমরা অ্যাডভাইসটা বেশি করে থাকি যাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরগুলো থাকে। যেই শিশুর খাদ্যাভ্যাসের ঝোঁকটা একটু বেশি ফাস্টফুডের দিকে, বাইরের খাবার দিতে যায়, তাসলিমা একটু বললো বাসার খাবারটা সে খেতে চায় না, আর আমি দেখছি তার বয়সের তুলনায় বা উচ্চ হাইটের তুলনায় তার ওজন বেশি হয়ে গেছে, ডেফিনেটলি আই শুড অ্যাডভাইস হিম ফর at least for doing an ultrasound to see whether fatty liver is present or not. ডাক্তার তাসলিমা, যেমন আপনার কাছে একটু জানতে চাই, ফ্যাটি লিভার তো অবশ্যই লিভারের ক্ষতি করছে, তো আমরা অনেক সময় দেখতে পাই যে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ফ্যাটি লিভার ধরা পড়ছে বা অন্যান্য বিভিন্ন রোগের সাথে একটা সম্পর্ক, আসলে কি এটার সাথে সরাসরি অন্য কোনো রোগের সম্পর্ক আছে কিনা?
খুবই সুন্দর প্রশ্ন, কারণ এখন অলরেডি আমরা জানি যে গত 2-1 বছরের মধ্যে ফ্যাটি লিভার নামটাই চেঞ্জ হয়ে গেছে। এটার নাম হয়ে গেছে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ। তো এটার মেটাবলিক শব্দটা আসলেই আমাদেরকে 4-5টা ডিজিজের কথা মাথায় চলে আসে। এর মধ্যে অন্যতম হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এর সাথে হচ্ছে হাইপারটেনশন মানে প্রেশারের সমস্যা, ডিসলিপিডিমিয়া, কোলেস্টেরল হাই থাকলে হতে পারে, এবং একই সাথে ওবেসিটি। এই জিনিসগুলো একদম ওতপ্রোতভাবে জড়িত একটার সাথে। সো একটা হাতের 5টা আঙ্গুল মনে করেন যে একটা ডিজিজ হলে আপনার বাকি 4টাকেও আমাকে স্ক্রিন করতে হবে যে বাকি 4টাও আপনার মধ্যে আছে কিনা। সো ডায়াবেটিস এবং হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, ওবেসিটির সাথে ফ্যাটি লিভার খুব ওতপ্রোতভাবে জড়িত। ইদানিং আমরা বিভিন্ন মিডিয়াতে দেখি যে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু ঔষধ আছে, সেই ওষুধগুলো এমনভাবে প্রচারিত হয়, যেমন আমরা যদি ফেসবুক বলি বা অন্যান্য সোশ্যাল মিডিয়া বলি, সেখানে চলে আসে। তো অনেকে নিজে থেকে ওষুধগুলো গ্রহণ করে থাকে। এই ব্যাপারটি নিয়ে আপনার মন্তব্যটা একটু জানতে চাই, কতটুকু নিরাপদ? আসলে ফ্যাটি লিভারের স্পেসিফিক ডিজিজ, স্পেসিফিক মেডিসিন এখনো কোনো কিছু আবিষ্কার হয়নি। মেটাবলিক কনসেপ্টে আমাদেরকে এটা ডিল করতে হবে। সো দ্যাট ওয়ে উই হ্যাভ টু রিডিউস, আমাদের ফ্যাট কমাতে হবে। আমরা ভাত খাই, অন্যান্য দেশে ওরা রুটি খায়, কেউ কেউ বা অন্য খাবার নেয়। তো আমি এটার উপর হাত দিয়ে আসলে করতে পারবো না। আমি যদি একদম ছোট বয়সে, স্পেশালি দি কিন্ডার গার্ডেন অথবা প্রাইমারি স্কুলে যখন একটা ছেলে মেয়ে পড়ে, তাদেরকে যদি আমি ক্যালোরি কনসাস দিই যে একটা পূর্ণবয়স্ক মানুষের জন্য কত ক্যালোরি দরকার এবং এই ক্যালোরিগুলি কিভাবে আসে, যে একটা লোকের দরকার হচ্ছে যে 2000 ক্যালোরি, সে যদি 2500 নেই, অবশ্যই তার ওখানে ফ্যাট জমা হবে। এবং যদি আমি ওজন কমাতে চাই, 2000 ক্যালোরি, তাকে নিতে হবে 1600 বা আরও কম ক্যালোরি। তো সেটা যদি আমরা হিসাব করে দিতে পারি, আমরা পরিমিত খাদ্য এবং সংশোধিত খাদ্য সেটা যদি আমরা একটা তালিকা করে দিতে পারি রুগীকে এবং রুগীকে বুঝাতে পারি, অথবা আমাদের ছোটোবেলা থেকে যদি এই কনসাসনেস ডেভেলপ করে, তাহলে আমরা শুধু যে ফ্যাটি লিভার না, অনেক ডিজিজ থেকে আমরা অ্যাকচুয়ালি বেরিয়ে যেতে পারি, বিশেষ করে কার্ডিওভাস্কুলার, স্ট্রোক অ্যান্ড আদার ডিজিজেস, অস্টিওআর্থ্রাইটিস বুড়াকালে যেটা আমাদের বয়স্ক লোকের জন্য হয় ওজন বাড়ানোর জন্য। প্রত্যেকটা জিনিস, একটা মানুষকে সুস্থ রাখতে হলে আমাদেরকে ওজন অবশ্যই কমাতে হবে এবং প্রপার ওজন রাখতে হবে। যাদের ওজন কম তাদের মধ্যে এই ধরনের কোনো সমস্যা থাকবে না, এরকম একটা ধারণা কিন্তু অনেকের মধ্যে আছে। না, এটাও ঠিক পুরোপুরি ঠিক না। যেহেতু আমরা একটা মেটাবলিক ডিসঅর্ডার বলছি, বেশিরভাগ ক্ষেত্রে ওবেসিটির সাথে রিলেটেড, কিন্তু অনেক ক্ষেত্রে ইভেন নর্মাল এবং ওয়েট কম আছে, এক্সপেক্টেড ওয়েট কম আছে, তারও কিন্তু এই মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে। অধ্যাপক ডাক্তার তৌহিদুল করিম, আপনার কাছে একটু জানতে চাই, এই যে ফ্যাটি লিভারের বিভিন্ন গ্রেড আছে এবং বিভিন্ন গ্রেডের নিশ্চয়ই বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আছে, যাদের গ্রেড 1 হবে তাদের কি করতে হবে, গ্রেড 2 হলে কি করতে হবে এবং গ্রেড 3 হলে কি করতে হবে? প্রথমত গ্রেডেশনটা আসলে সাইন্টিফিক্যালি এটা রিকমেন্ড, এটা আলট্রাসাউন্ডের আচ্ছা, একটা মাত্রা, এটা কোয়ালিটেটিভ, এটা কোয়ান্টিটিভ না। যদি প্রথম লিভারে ফ্যাট দেখা যায়, ইনিশিয়াল ডিটেকশনকে আমরা বলি মেটাবলিক অ্যাসিড ফ্যাটি লিভার, মানে এটা সিম্পল স্ট্যাটোসিস, অর্থাৎ লিভারে মাত্র ফ্যাট জমা শুরু হয়েছে। এখন এই ফ্যাট জমা মাত্রাটা আলট্রাসাউন্ড করে দেখা, মানে কোয়ান্টিটিভ করা খুব ডিফিকাল্ট। এটার যখন ফ্যাট জমতে জমতে একটা পর্যায়ে সে লিভার সেলে কিছু চেঞ্জ করে ফেলে, যেটাকে আমরা ইনজুরি বলি আর কি, ইনফ্লামেশন, ওই চেঞ্জটা বোঝার জন্য কিছু এক্সট্রা টেস্ট করার প্রয়োজন আছে, যার মধ্যে ফাইব্রোস্ক্যান একটা খুব ভালো পরীক্ষা। তো আলট্রাসাউন্ডের ফ্যাটি লিভারকে যখন আমরা ফাইব্রোস্ক্যানে একসাথে মিলাতে যাই, ওই ক্ষেত্রে আমরা কিছু চেঞ্জ পাই, যেই চেঞ্জটাকে আমরা ম্যাশ বা আগে ন্যাশ বলা হতো। তো ওইটা হচ্ছে একটা গ্রেড। তার মানে শুধু আইসোলেটেড ফ্যাটি লিভার একটা গ্রেড, এটা যখন চেঞ্জ হয়ে অ্যাডভান্সড হবে তখন ম্যাশ হয়ে গেলে সেটা আরেকটা গ্রেড, ম্যাশ যখন আরও আনট্রিটেবল থাকবে তখন সিরোসিস হয়ে যায়। মূলত এই তিনটা হচ্ছে আমাদের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্রেডিং, যার উপর ভিত্তি করে চিকিৎসা নির্ধারিত হয়ে থাকে। আইসোলেটেড ফ্যাটি লিভার ডিজিজ বা MFLD, স্যার যেটা একটু বললেন, আসলে ওষুধের কোনো গুরুত্ব তেমন নেই। ওটাতে মূলত খাদ্যাভ্যাস আর লাইফস্টাইল বলতে আসলে আমরা যেটা বুঝতে চাই যে অ্যাক্টিভ থাকা লাগবে, দৌড়াইতে হবে, এক্সারসাইজ করতে হবে, ডিসিপ্লিন থাকা লাগবে, ভালো রেস্ট নিতে হবে, স্ট্রেস ফ্রি থাকা লাগবে, অনেকগুলো কম্পোনেন্ট চলে আসে। তাইলে যদি শুধু আইসোলেটেড ফ্যাটি লিভার থাকে, চিকিৎসায় এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর বাকি যে অংশটা আছে, ন্যাশ যেটা হয়ে যায়, ওইটা হচ্ছে আমাদের পার্ট আর কি। তখন তাকে ভালো স্পেশালিস্ট দেখাতে হবে, উনি আবার আলাদা কিছু স্ক্রিনিং মেথডস আছে সেটা দেখবেন, উনি আর পাশাপাশি আরও দেখার চেষ্টা করেন তার অন্য কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করছে কিনা, কোনো ভাইরাস তার মধ্যে আছে কিনা, এগুলি দেখার পরে প্রয়োজন বোধে ক্ষেত্র বিশেষে অল্প কিছু ক্ষেত্রে হয়তো বায়োপসির প্রয়োজন হতে পারে বা নাও লাগতে পারে। সেই ক্ষেত্রে যদি ইনফ্লামেশন হয়ে যায়, ইনফ্লামেশন আবার কিছু স্কোরিং আছে, যদি অ্যাডভান্স ইনফ্লামেশন হয়ে যায়, সিরোসিস হয়ে যায়, শুধু ওষুধ নয়, ওই ক্ষেত্রে হয়তো লিভার ট্রান্সপ্লান্টের মতো জটিল চিকিৎসার প্রয়োজন হতে পারে, কিন্তু এর সংখ্যা খুবই সীমিত এবং এটা নগণ্য বলে চলে। কাজেই আমরা অধিকাংশ ক্ষেত্রে যা করা দরকার সেটাই আমরা ফলো করার চেষ্টা করবো আর কি, যে ওষুধ নয়, জীবনযাত্রা মেইন।
ডাক্তার তাসলিমা জামান, আমরা তো দেখি যে তারপরও কিছু ক্ষেত্রে কিছু ঔষধের ব্যাপার আসে এবং অনেক চিকিৎসকে ওষুধ দিয়ে থাকেন এবং বলা হয় যে এগুলো হচ্ছে গিয়ে ফ্যাটি লিভারের জন্য দেওয়া হয়। তো এর পিছনে ব্যাখ্যাটি কি? আমি স্যারদের সাথে একমত এবং আমাদের গাইডলাইনেও এটা আছে যে আপনি ফ্যাটি লিভার, যেটা স্যার বলছেন যে প্রাথমিক অবস্থায় MFLD, যেটা এটাতে কোনো ওষুধ লাগে না, ম্যাশে গেলে তারপরে আমরা ওষুধ দেব, তার মানে সেকেন্ড গ্রেডে গেলে আমরা ওষুধ দেব। সেই ওষুধটা কিন্তু অ্যাকচুয়ালি স্পেশালিস্ট দেবে। ধরেন এমনকি আমি বলবো যে অন্য সাবজেক্টের ডাক্তারদেরও ওষুধটা নির্বাচন করা উচিত না। এই জায়গাটায় আমি একটা প্রেফারেন্স চাইবো যে গ্যাস্ট্রোলিভারের ডাক্তারদের কাছে আসলে পাঠানো উচিত এবং ওই সময় আমরা অনেকগুলো ফ্যাক্টর চিন্তা করে কোন মেডিসিনটা ওনার জন্য প্রপার হয়। FDA অ্যাপ্রুভাল বললে অ্যাকচুয়ালি এই মুহূর্তে মাত্র 2টো মেডিসিন আমাদের হাতে আছে, আর এর বাইরে আমাদেরকে কিছু সাপ্লিমেন্টস হিসেবে ওনাদেরকে কিছু ওষুধ দিতে হয় যেগুলো ওনাদের হয়তো আদার্স দিক থেকে কিছু উপকার করবে। কিন্তু এই ডিসিশনটা আমি মনে করি যে একদমই স্পেশালিস্ট ডক্টরদের, যারা সুপার স্পেশালিস্ট লাইক গ্যাস্ট্রোলিভারের উপরেই ডিগ্রি করা, তাদের নেওয়াটা বেটার। এই ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর চিন্তা করতে হয়, তার সাথে অন্য ডায়াবেটিস আছে কিনা, ডিসলিপিডেমিয়া আছে কিনা, তার হেপাটাইটিস আছে কিনা। যেমন এই মুহূর্তে আমার আন্ডার একটা রোগী ভর্তি আছে যিনি হচ্ছেন ফ্যাটি লিভার ডিজিজে ভুগছিলেন, গ্রেড 2 ফ্যাটি লিভার ছিল, তার উপর দিয়ে তার আবার হেপাটাইটিস বি অ্যাক্টিভ হয়ে গেছে, যে কারণে অলমোস্ট লিভার ফেলোরের দিকে যাচ্ছেন। তো এই জিনিসগুলো আসলে একজন গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞই প্রপারলি ওষুধটা নির্বাচন করতে পারবেন বলে আমার কাছে মনে হয়। আপনি যে কথাটি মাত্র বললেন যে এই যে হেপাটাইটিস একটি সংক্রামক রোগ এবং তার সাথে ফ্যাটি লিভারের একটা সম্পর্ক আছে এবং আমরা দেখেছি যে এই ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিটাও বেশি, আসলে আপনারা কিরকম দেখেন? আপনাদের অভিজ্ঞতাটা একটু জানতে চাই। ধরেন ফ্যাটি লিভার কিন্তু ইটসেলফ, যেটা স্যাররা বলছিলেন যে 80% কিন্তু খুব ক্ষতিকর না, 20% সিরোসিসে ডেভেলপ করে। কিন্তু যার ফ্যাটি লিভার আছে সে নিয়ন্ত্রণ করছে না, খাদ্যাভ্যাস পরিবর্তন করছে না, ইভেন কোনো ডক্টরের কাছে সে স্ক্রিনিং করে নাই, তার ওষুধ লাগবে কি লাগবে না এই ব্যাপারগুলো নিয়ে পরামর্শ করে নাই, হিডেন আছে তার ফ্যাটি লিভার। তার উপরে যদি কোনো কারণে অ্যাকিউট হেপাটাইটিস হয়, সেটা A হোক, E হোক বা B ভাইরাস অ্যাকিউট হলো, তখন এটা খারাপের দিকে নিচ্ছে। এটা আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমরা তাই মনে করছি এবং এই পেশেন্টগুলোই লিভার ফেলোরের দিকে যাচ্ছে, এই পেশেন্টগুলোই মৃত্যু ঝুঁকি বেড়ে যাচ্ছে। স্যার, আমরা যেমন দেখেছি যে ঔষধের খুব একটা প্রয়োজন নেই, সেক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তনই বেশি গুরুত্ব বহন করে, কিন্তু আমাদের দেশে অনেকেই আছে যে এই গুরুত্বর ক্ষেত্রেই অনেক সহজে যেন তার ওজন কমে যায় সেজন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে, অনেক সাপ্লিমেন্ট আছে এগুলো গ্রহণ করে। এই যে সাপ্লিমেন্ট বা বিভিন্ন ধরনের পদ্ধতি, এগুলো কি ওজন কমানোর ক্ষেত্রে কোনো নিয়ামক হিসেবে কাজ করে কিনা, বা এগুলো কি লিভারকে কোনোভাবে ক্ষতি করার সুযোগ আছে কিনা? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি খাদ্যাভ্যাস পুনর্বিন্যাস করতে চাই এবং এটাকে স্বাস্থ্যসম্মত করতে চাই, এটার জন্য দরকার হচ্ছে একটা নলেজ আর একটা হচ্ছে ডিটারমিনেশন। মানুষ এত এত খাবার আছে দুনিয়াতে, আসলে খাওয়া তো একটা এনজয়মেন্ট অবশ্যই। এবং এই এনজয়মেন্ট আসলে আমরা সবাই নিতে চাই। কিন্তু জিনিসটা হচ্ছে আমি যদি ক্যালোরি কনসাস হই, কোন খাবারের মধ্যে কত ক্যালোরি আছে এবং এটা যদি আমি পরিমিত খাই, তাহলে আমি সবই খেতে পারি। অনেকে মনে করে যে রেড মিট খাবে না, তারপর হচ্ছে খাসির মাংস, তার মাছের ডিম, মাছের মাথা, কত কিছু লিখে দেওয়া হয়। আসলে এগুলি আমার মনে হয় ইজ নট প্র্যাকটিক্যাল। তো আমি টোটাল ক্যালোরি ইন এ ডে কতটুকু নিচ্ছি এবং এটা কতটুকু বার্ন করছি আবার, সেটাও আমাদের জানতে হবে। তো সেই জন্য আমার মনে হয় আমরা যদি এগুলিকে ব্যালেন্স ঠিক করতে হয়, আমি আবার বলেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এগুলি আনতে হবে। এগুলি এনে যদি আমাদেরকে জনসচেতনতা তৈরি করতে পারি, সেটাই হচ্ছে আমাদের আসল কাজ। আমার মনে হয় ওষুধ, ড্রাগ এবং অন্য কিছু আমার মনে হয় এটার মধ্যে খুব একটা বেনিফিশিয়াল আসে না। এরকম চটকদার অ্যাডভার্টাইজমেন্ট অনেক হয়, মানুষ প্রতারিত হয় বলে অনেক ডাক্তারের কাছে আসলে, আমাদের কাছে আসলে আমরা অনেক সময় একটা মেডিসিন বা একটা ভিটামিন দিই। এটার কারণটা হচ্ছে ইট ইজ কল প্ল্যাসিবো। কারণ তাকে ডাইভার্ট করে রাখার জন্য যে আমি তো একটা ওষুধ খাচ্ছি, সুতরাং আমি ওইদিকে যেন খারাপ কোনো কিছুর দিকে যেন না যায়। তো এটার জন্য সে হয়তো কিছুটা স্বস্তি বোধ করে যে আমি একটা ওষুধ খাচ্ছি। আর একটা হচ্ছে যে এই ধরনের অ্যাডগুলি থেকে, অ্যাডের যেসব প্রতারণা, সেই প্রতারণা থেকে সে রক্ষা পায়। অনেকে দেখা যায় যে প্রথম দিকে বুঝতেই পারে না যে তার ফ্যাটি লিভার হয়েছে এবং খুব জটিলতা তৈরি হয়। এর মধ্যে একটা বড় জটিলতা আপনারা শুরুতে আলোচনা করেছিলেন যে সিরোসিস নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক ভয় আছে। এই সিরোসিস সম্পর্কে একটু জানতে চাই। ফ্যাটি লিভার ডিজিজের পেশেন্ট যাদের থাকে তাদের কিন্তু মৃত্যুটা ফ্যাটি লিভার ডিজিজে হয় না বেশিরভাগ ক্ষেত্রে। এটা বেশিরভাগ ক্ষেত্রে হার্ট ডিজিজে হয়, তারপরে এই ডায়াবেটিসের কমপ্লিকেশন হয়, এগুলোকে অ্যাড্রেস করতে হবে। কাজে ফ্যাটি লিভার ডিজিজের যদি চিকিৎসা শুধু
লিভার ডিজিজের জন্য পার্টিকুলার ওষুধ বলেন সেটা কিন্তু আমরা এক পেশে হয়ে যাব। জি। গোটা জিনিসটাকে অ্যাড্রেস করা লাগবে। হাইপারটেনশন কন্ট্রোল করা, তারপরে ডিসলিপিনিমিয়া থাকলে সেটাকে কন্ট্রোল করা, তারপরে হচ্ছে প্রেশার নামানো, মোস্ট ইম্পর্টেন্টলি ওবেসিটি, যেটা স্যার একটু আগে বলেন। ওবেসিটি নিয়ে এখন অনেক রিসার্চ হয়েছে, অনেক মানে কাজ হয়েছে, এবং ওবেসিটিকে এখন একটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট প্যান্ডেমিক ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়ে থাকে আর কি। তাই ওবেসিটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু এখন অনেক আধুনিক চিকিৎসা এসেছে, এবং এন্ডোস্কোপি করে কিছু মেজার্স আছে সেটা নিলে ওবেসিটিও কমে, ফ্যাট লিভার কমে। এটা হলো একটা দিক। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে যে ফ্যাট লিভার চিকিৎসায় এই চিকিৎসার মানে পাশাপাশি আনুষঙ্গিক রোগের চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরোসিস নিয়ে আমাদের কাছে রোগী আসে, আমরা কিন্তু শুধু ফ্যাটি লিভার মাথা রেখে তা না। একটু আগে ডাক্তার তাসিম বলছেন যে আমাদেরকে তখন সিরোসিস হওয়ার পিছনে অন্য যেসব কারণগুলো লিভারে, সিরোসিস হচ্ছে একটা সিনড্রোম বা সিমটম বা সাইন, যেটা অনেক ডিজিজে হতে পারে একই রকমের, মানে লিভারের মধ্যে কিছু চেঞ্জ হয়ে যায় আর কি। ওই ক্ষেত্রে তখন আমাদের ক্লিক করতে হয় যে তার অন্যান্য কারণগুলো তার আছে কিনা, দ্রুত দেখে ফেলতে হয়। সিরোসিস হয়ে গেলে সিরোসিসে আবার অনেকগুলো স্টেজ বা পর্যায়ে আছে। এটা কি কম্পেনসেটেড নাকি ডিকম্পেনসেটেড? কম্পেনসেটেড হচ্ছে যে লিভার এখনও অতটা শেষ হয়ে যায়নি, তার এখনও কিছু ক্যাপাসিটি রয়ে গেছে, তখন সেটার চিকিৎসা এক রকমের হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কনজারভেটিভ মেডিকেশন। আর ডিকম্পেনসেটেড বা লিভার ফেল করলে যে অবস্থাটা, সেটা তো এন্ড স্টেজ। ওই ক্ষেত্রেও চিকিৎসা আছে, এবং চিকিৎসা কিন্তু থেমে নেই। আধুনিক বিশ্বে, অনেক উন্নত বিশ্বে, অনেক অনুন্নত বিশ্ব ট্রান্সপ্লান্টের মতো জিনিস ফ্যাট লিভার ডিজিজে আক্রান্ত রোগীরা নিয়ে ভালো হয়েছেন, ভালো আছেন বলে আমাদের কাছে অনেক এভিডেন্স আছে। আমরাও সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। হয়তো আমাদের দেশে এটা শুরু হয়ে যাবে অতি শীঘ্রই। লিভার ট্রান্সপ্লান্ট কখন করতে হয় ফ্যাটি লিভার থেকে, এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই, এবং আমাদের দেশে আসলে সুযোগ কতটুকু? অ্যাকচুয়ালি স্যার বলছিলেন যে লিভার সিরোসিস হয়ে যদি আপনার একদম এন্ড স্টেজ লিভার ডিজিজে পৌঁছায়, তখন গিয়ে লিভার ট্রান্সপ্লান্ট অ্যাকচুয়ালি করার ইন্ডিকেশন হয়। এবং এটা ইন্ডিকেশনটা এমন না যে যে কোনো রোগীকে লিভার ট্রান্সপ্লান্ট করা যায়। লিভার ট্রান্সপ্লান্টেরও অনেকগুলো ক্রাইটেরিয়া মেট করতে হয়। সব পেশেন্টকেই যে লিভার ট্রান্সপ্লান্ট করা যাবে তা কিন্তু নয়। সে সিরোসিসে হওয়ার রোগীগুলোরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেটা মেট করে তারপরে আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা চিন্তা করব। আমাদের দেশে অলরেডি লিভার ট্রান্সপ্লান্ট কিন্তু হয়েছে, এমন না যে হচ্ছে না। হয়েছে সে 2009 সাল থেকেই আমাদের একে মহসিন স্যারের নেতৃত্বেই কিন্তু বারডেমে প্রথম লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল। তারপরে 2011, 2019, 18, 20, এমনকি এই 2025 সালেও লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। যে পরিমাণ পেশেন্ট আমাদের আছে, সেভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা এখনো পুরোপুরি রেডি হয়নি বলে সাস্টেনেবল প্রোগ্রামে লিভার ট্রান্সপ্লান্ট হয়নি। কিন্তু থেমে থেমে আমাদের যখন ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট করেছে, ম্যান পাওয়ার সাপোর্ট করেছে, তখন কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট আমাদের স্যাররা করেছেন, আমাদের দেশেই করেছেন। মহসিন স্যারের নেতৃত্বে দুটো প্রতিষ্ঠানে, সরকারি এবং বেসরকারি দুটো জায়গায় আমরা খুব সাস্টেনেবল প্রোগ্রাম হিসেবে লিভার ট্রান্সপ্লান্টকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি। এবং শুধু স্বপ্নই নয়, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে যা যা স্টেপ নেওয়া দরকার, আমরা ফুল টিম সরকারি এবং বেসরকারি দু পর্যায়েই চেষ্টা করছি যে খুব দ্রুত আমরা লিভার ট্রান্সপ্লান্ট একটা সাস্টেনেবল প্রোগ্রাম হিসেবে বাংলাদেশে চালু করার জন্য। অধ্যাপক মহসিন স্যার, আপনার কাছে এই গল্পটা একটু শুনতে চাই যে আমাদের দেশে যে লিভার ট্রান্সপ্লান্ট, আমরা তো অবশ্যই স্বপ্ন দেখছি এবং বিভিন্নভাবে এই কাজটি আপনি করছেন, এবং আপনি একজন অগ্রপথিক। কিভাবে শুরু হলো এবং বর্তমানে কি অবস্থা, এবং আমরা ভবিষ্যতে কি দেখতে পারবো? আসলে এই কথা বলতে গিয়ে আমি অনেক দূরে ফিরে যেতে হয়। যে 2000 সাল থেকে আমরা কিন্তু স্বপ্ন দেখছিলাম যে আমরা লিভার ট্রান্সপ্লান্ট করব। এই জন্য আমরা প্রাইভেট সেক্টরে একটা অ্যানিম্যাল ওটি করে, অপারেশন থিয়েটার করে, সেখানে পিগের উপর প্রথম ট্রান্সপ্লান্ট করেছিলাম। তারপরে আমরা কিয়োটো ইউনিভার্সিটিতে গিয়ে প্রায় 3 মাস থেকেছি উইথ ফুল টিম। তা আমরা মনে করেছিলাম আমরা বোধহয় এটা শুরু করতে পারবো প্রাইভেট সেক্টরে, কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠে নাই। প্রথম আমরা বারডেমে এই ট্রান্সপ্লান্ট প্রক্রিয়া শুরু করি, এবং বারডেমেই প্রথম ট্রান্সপ্লান্ট হয় 2008 সালে। তো এর পরবর্তীতে আমার মনে হয় মানে স্পোরেডিক্যালি 2-1টা জায়গায় হয়েছে, কিন্তু সাস্টেনেবল ওয়েতে হয়নি। এটার বিভিন্ন কারণ আছে, এগুলি কারণ আমার মনে হয় অত ব্যাখ্যা করার দরকার নেই। আমরা বহু ক্ষেত্রে বহু কিছুতে পিছিয়ে আছি, এই ক্ষেত্রেও আমরা পিছিয়ে আছি, এটাতে অস্বীকার করার কোনো নাই। তো সেই জন্য আমরা গত 1 বছর থেকে আমরা প্ল্যান নিয়েছি যে আমরা সরকারি এবং বেসরকারি 2 লেভেলে একই সাথে প্যারালালি লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে সাস্টেনেবল করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সেই জন্য ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটে আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার চেষ্টা, অলমোস্ট আমরা প্রায় কম্পিটিশনের পথে, এবং ইউনাইটেড মেডিকেল কলেজও সাইমালটেনিয়াসলি আমরা করতে যাচ্ছি, এবং আমাদের টিমও আমাদের রেডি এখন। আমার মনে হয় খুব শীঘ্রই আমরা শুরু করতে পারবো বলে আশা করছি। আমরা একটা বিদেশি টিমের সাথে আমাদের এমইউ হয়েছে, মাসে অন্তত আমাদের এখানে 2বার হোল টিম আসবে। আমরা এরকম হয়তো 6 মাস থেকে 1 বছরে বিদেশি টিম এবং আমাদের টিম যৌথভাবে ট্রান্সপ্লান্ট বাংলাদেশে করবে। এরপর হয়তো আমাদের যারা
এখানে লিভার ট্রান্সপ্লান্ট সার্জন আছে এবং ট্রান্সপ্লান্ট হেপাটোলজিস্ট অ্যান্ড আদার্স যারা আছে সবাই আমার মনে হয় মিলে সাস্টেনেবল ওয়েতে আমরা রুটিনলি এই ট্রান্সপ্লান্ট করে যেতে পারবো বলে আমরা আশা করছি। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় আগে স্যার আপনার কাছ থেকে শুনে নিতে চাই আমাদের দর্শকের উদ্দেশ্যে আজকের বিষয় নিয়ে পরামর্শ। আজকের দিনের প্রতিপাদ্য জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্লোবাল ফ্যাটি লিভার ডে। সুতরাং এইটাকে সামনে রেখে আমাদের আজকের টেক ওয়ে মেসেজ হচ্ছে ফ্যাটি লিভার এটা সংক্রামক হিসাবে পৃথিবীতে এখন মহামারী আকারে ছড়িয়ে পড়ছে এবং বাংলাদেশেও এটার বাইরে নয়। আমাদের দেশে আগে হ্যাপাটাইটিস বি সি এটারই প্রিভিলেন্স ছিল এবং আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলিতেও এটা অনেকটা এখন কন্ট্রোল হয়ে আসছে। সো আমাদের নেক্সট যেটা আমাদের এখন খুব বেশি আমাদেরকে ভাবিয়ে তুলেছে সেটা হচ্ছে যে ফ্যাটি লিভার ডিজিজ হুইচ আলটিমেটলি লিড টু ক্রনিক লিভার ডিজিজ, সিরোসিস, হ্যাঁ লিভার ক্যান্সার। সুতরাং এটার ব্যাপারে আমাদের একটু কনসাস হতে হবে এবং আমরা ফ্যাটি লিভার কিভাবে প্রিভেন্ট করতে হয় এবং এটার জন্য কি কি করতে হয় আমাদের আজকের আলোচনার মধ্যে সবই চলে আসছে। সুতরাং এই ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি সচেতনতা স্পেশালি ফর ইয়াং পিপল এবং স্কুল লেভেলে যদি আমরা বাচ্চাদেরকে এই ব্যাপারে এই মেসেজগুলি দিয়ে দিতে পারি তাহলে আমরা একটা সুস্থ জাতি তৈরি করতে পারবো যেটা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের উজ্জ্বল করবে। অবশ্যই আমরাও সেই আশাই করি এবং আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, প্রাথমিকভাবে সচেতনতাই কিন্তু পারে আপনার লিভারকে সুস্থ রাখতে। তাহলেই নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।